চৌধুরী প্যালেসে আজ গমগমে পরিবেশ। আবির্ভাবের কড়া নির্দেশ, কোনো আয়োজন যেন কমতি না হয়। বাসে নতুন অতিথিকে যেন যথাযথ আপ্যায়ন করা হয়। মনার মা সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েছে রান্নার কাজে। রান্নার হরেক রকমের খাবারের আয়োজন, একটা একটা পদ রান্না করে সিরামিকের বলে সাজিয়ে রাখছে। রহিমা ফল কাটতে কাটতে বিরক্তি ভরা কঞ্চে আওড়ালো। ছোট সাহেবের সত্যি চেনা দায়। এত শক্ত মনের মানুষ নাকি অচেনা অজানা একটা মেয়ের জন্য এত দরদ দেখাচ্ছে। এইসব বড় লোকদের ব্যাপার সেপার বুঝি না বাপু। রাতে বিপদে পড়ছিল তখন থাকতে দিয়েছিল, ঠিক আছে। এখন সকালে চলে যেতে বললেই তো হয় হয় এমন আপদ ঘাড়ে রাখার মানে কি আছে? মনার মা সরু চোখে তাকালো রহিমার দিকে, কড়া কঞ্চে বলা। ছোট সাহেব কারে থাকতে দিব আর কারে তাড়িয়ে দিব, হেইডা কি তোর থেকে শুনন লাগবো? বেশি কথা না কইয়া ফল কাইটা ফুট জুস বানাইয়া ফেলা। ওটা ফুট জুস না, ফুট জুস হবে। যেটা বলতে পারো না সেটা বলতে যাও কেন? একদম আমার ইঞ্জেরিতে ভুল ধরবি না। গ্রামের স্কুল থাইকা বড় 1 পাস দিছি। আমার পড়াশুনোর কোয়ান্টি সম্পর্কে কোনো ধারণা আছে তোর? রহিমা মুখ ভেঙচি দিয়ে বলা। ওরে আমার শিক্ষিত মানুষ, তা এত শিক্ষিত মানুষ অন্যের বাসায় কাজ করে কেন? তোমার তো অফিস আদালতে থাকার কথা ছিল। বেশি কথা কবি না আমার সাথে। খাবারগুলো টেবিলে সাজাইয়া রেখে গেস্ট রুম থেকে মেহমানরে ডাইকা আন। আমি ফল কাইটা জুস বানাই লচ্ছি। রহিমা ছুরি শব্দ করে রেখে খাবারের বাটি হাতে তুলে ডাইনিং এর দিকে রওনা হলো। সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট করে আবির্ভাব আজও তার ব্যতিক্রম নয়। আচ্ছা, ডাইনিং টেবিলে বসেছে। টেবিলে নানান রকম খাবারের আয়োজন। আবির্ভাব গলা উঁচু করে মনার মাকে ডাকলো। ডাক্তারছেন ছোট সাহেব? হুম, সব রান্না করেছো তো? যা করেছি সাহেব। মেয়েটা দেখো তো ঘুম থেকে উঠেছে কিনা, ডেকে আনো যাও। রহিমা ডাকতে গেছে ছোট সাহেব, অহনিচই লাইব। মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে আছে ছবি। সারা হাসপাস করতে কেটে গেছে তার। ফজরের নামাজ শেষে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। রহিমা ব্যস্ত হয়ে ছবির পাশে গিয়ে বসলো। গায়ে হাত দিয়ে হালকা ধাক্কা দিতে ছবির ধরফড়ি উঠলো আর মনে ভেঙে পড়ল। কে আপনি? ছবির মুখশ্রী চোখে পড়তে ভরকালো রহিমা। ছ্যাদ করে উঠলো বুকের ভেতর, বিড়বিড় করে আওড়ালো। স্যারের চেহারার সাথে এত মিল কেন এই মেয়ের? এই জন্যই কি মেয়েটার প্রতি স্যারের এত দরদ দেখাচ্ছে? ছবি তাকিয়ে আছে তখনও। রহিমা দাঁত খিলিয়ে বলল। ছোট সাহেব তোমার নিচে ডাকে, হাত মুখ ধুয়ে নিচে আসো। ছবি ছোট্ট করে বলল। আচ্ছা। শাহানারা ড্রয়িং রুমে সোফায় মাথা ঠেকে বসে আছে, চোখ মুখ ফুলে একাকার অবস্থা। ছবিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সারাটা এখানেই বসেছিল। কান্নার চোটে গলা বসে গেছে। ছেলের এই দুঃসময় মেয়েটাকে এভাবে তাড়িয়ে দেওয়াটা কিছুতে মেনে নিতে পারছে না। সাদেক আহসানকে হাতে পায়ে অনুরোধ করেও কোনো লাভ হয় নাই। তার একটাই জবাব, মা যা সিদ্ধান্ত নিবে তার উপর কথা বললে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। শাহানারা আর কথা বাড়ায় নাই সাদেক আহসানের সাথে। ঘরে না গিয়ে ড্রয়িং রুমে বসে রাতটুকু কাটিয়ে দেয়। অরুণিমা মৃদু পায়ে শাহানারার পাশে এসে দাঁড়ালো, মাথা ঝুঁকিয়ে কাঁধে হাত রেখে বলল। আম্মা, নাস্তা রেডি করেছি, চলুন কিছু খেয়ে নেবেন। শাহানারা চোখ তুলে তাকালো অরুণিমার দিকে, কড়া কণ্ঠে বলল। এবারের লোকদের গিলাও, আমার গলা দিয়ে খাবার নামছে না। ছেলেটা আমার থানায়, বাচ্চা মেয়েটাকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিল। আমি কিচ্ছু খেতে পারবো না। পুরো কথা শেষ করার আগে ফুপি কেঁদে উঠল। অরুণিমার চোখেও পানি। অরুণিমা নিজের চোখের পানি মুছে শাহানারাকে সান্ত্বনার স্বরে বলল। আম্মা চিন্তা করবেন না, ভাই বের হয়ে এসে ছবিকে ঠিক খুঁজে বের করবে। রাতে সব জায়গায় খুঁজে ছবি কোনো হুদিস পায়নি সারহা। একটা সময় ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসে। সকাল সকাল আবার বের হয়েছে। যেভাবে হোক ছবিকে খুঁজে বের করতে হবে। ব্যস্ত হয়ে সিঁড়ি দিয়ে নামছে। হাতের ফোনটা তখনই বেজে উঠল। ফোন স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে ফ্রিকুচকে তাকালো। প্রথম কল কেটে যাওয়ার পর আবার রিং হচ্ছে একই নাম্বার থেকে। সারা কৌতূহলে বশত ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আওয়াজ আসলো। কেমন আছেন ম্যাডাম? কে আপনি? সত্যি কি চিনতে পারছেন না? দেখুন, পরিচয় দিলে দেন, না হলে ফোন রাখুন। এখন মশকরা করার সময় নাই আমার। বাড়ির বউকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আবার কি কাজে ব্যস্ত সেটা জানতে পারি কি? সারা চমকালো, কাপা কাপা স্বরে বলল। কে 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 আপনি? আপনি কিভাবে?
আমি কিভাবে জানলাম সেটাই তো। আপনাদের বাড়ির বউ আমার বাসায় আছে। আহসান বাড়ির মানুষ, স্বার্থপর জানতাম, তাই বলে এতটা খারাপ ধারণা ছিল না। আপনার বাড়ির ঠিকানা দিন, আসছি আমি। ওকে মেসেজ করে দিচ্ছি, চলে আসুন। সারা হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হতে গেলে শাহানারা পিছু ডাকলো, ভাঙা গলায় বলল, মেয়েটার কোনো খোঁজ পেলি না রে মা? আমি বের হচ্ছি মা, খুব জরুরি কাজ আছে। বাসায় এসে তোমার সাথে কথা বলবো। তুমি নিজেকে প্লিজ সামলাও। আমি ভাইয়া আর ছবিকে নিয়ে তবেই বাসায় ফিরবো। খাবারের প্লেট হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ছবি। আবির্ভাব বেশ চমকালো। হঠাৎ এভাবে কান্না করার কারণটা ঠিক বোধগম্য হলো না। জুসের গ্লাসটা টেবিলের উপর রেখে দ্রুত পায়ে ছবির কাছে গিয়ে দাঁড়ালো। আলতোভাবে মাথায় হাত রেখে মায়াবী কঞ্চি বলল, কি হলো, কাঁদছো কেন? ছবি স্বর স্পষ্ট না, হিচকি তুলছে আর কাঁদছে। আবির্ভাব ফের আবারও সুথল। কাঁদছো কেন এভাবে? বলো আমাকে কি হয়েছে। খাবার পাতে কান্না করতে হয় না, আমাকে সবটা খুলে বলো, আমি সব ঠিক করে দিব। তবু প্লিজ কেঁদো না। রহিমার চক্ষুদয় ছানা পড়া, ঠোঁট জোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেছে। চোখের পাপড়ি ঝাপটে তাকালো মনার মায়ের দিকে। আট পরে শাড়ি পরায় কোমরের অংশটুকু উন্মুক্ত। রহিমার ঠিক সেইখানটায় চিমটি কেটে ফিসফিসিয়ে বলল, আমাকে একটা চিমটি কাটো তো, আমি কি স্বপ্ন দেখছি? সাহেব এত নরম কণ্ঠে কথা বলতে পারে কারো সাথে? অন্য এক মেয়ে হলে তো সাহেব থাপড়ে কান গরম করে দিত। সাহেবের সমাদার দেখা কি মনে হচ্ছে জানো? মনার মা বেশ তিজনি বলল। প্রশ্ন না কইরা ফটাফট কইয়া ফেলাবি। রহিমা ফিসফিসিয়ে বলল, মনে হচ্ছে স্যারের হারানো বোনকে ফিরে পেয়েছি। মনার মা রহিমার মুখ চেপে ধরে দাঁতে ধোঁত চেপে বলল, একদম চুপ। সাহেব শুন না ফেললে কষ্ট পাইব। জানিস না, আহিরা মামুনির কথা মনে পড়লে সাহেব কেমন পাগলামো করে। ছবি কান্না থেমেছে, সিক্ত নয়নে তাকালো আবির্ভাবের পানে। ভেজা কঞ্চে বলল, কই কাচ্ছি না তো ভাইয়া। আবির্ভাব দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, এখন খেয়ে নাও। ছবি আমতা আমতা করে বলল, ভাইয়া ওনাকে ছাড়ানোর কথা বলেছিলেন। তোমার হাজবেন্ডের কথা বলছো? ছবি মাথা নিচু করে ছোট্ট করে বলল, ব্রেকফাস্ট করে থানায় যাব। দেরি করো না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, দুজনেই বের হব। আমিও যাব ভাইয়া। কেন, সমস্যা আছে কি? ছবি দ্রুত কঞ্চে বলল, না না, আমি যেতে চাই। তাহলে খেয়ে নাও, খাওয়া শেষ হলেই যাব। ছবি মাথা নিচু করে মৃদু কঞ্চে বলল। পরে খেয়ে নিব, চলুন না ভাইয়া। আবির্ভাব খাওয়া থামিয়ে দিয়ে তাকালো ছবির দিকে, গম্ভীর কঞ্চে বলল, খাবার না খেয়ে কোথাও যাওয়া হচ্ছে না। এখন তুমি ভেবে দেখো কি করবে। ছবি আর কথা বাড়লো না, প্লেট থেকে খাবার তুলে মুখে দিল। আবির্ভাব জুসটা শেষ করে উঠে দাঁড়ালো, ছবির দিকে তাকিয়ে বলল, প্লেটের পুরো খাবার শেষ করে রেডি হয়ে নাও, আমি আসছি। ফের পকেট থেকে ফোন বের করে শেখরকে কল দিল। ফোন রিসিভার সাথে সাথে এক নাগারে আওড়ালো। শেখর, বিশেষ একটি কাজের জন্য আজ অফিসে যেতে দেরি হবে। সকাল 10টায় ক্লায়েন্টের সাথে যে মিটিং করার কথা ছিল সেটা ক্যান্সেল করে দাও। শেখর ব্যস্ত কণ্ঠে বলল, শেখর স্যার, অনেক বড় ডিল এটা। মিটিং ক্যান্সেল করলে তো লস হয়ে যাবে আমাদের। লসের হিসাবটা না হয় আমি করে নিব। তোমাকে যেটা করতে বললাম আপাতত তুমি সেটাই করো। আচ্ছা স্যার। আর শোনো, তোমাকে কিছু কাজ করতে হবে। আমি যা বলছি মনোযোগ সহকারে শোনো। সবটা শোনার পর শঙ্কিত গলায় বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা করো। ওকে স্যার। চৌধুরী প্যালেসের সামনে সারার গাড়ি থামতে দারোয়ান দ্রুত এসে গেট খুলে দিল। যেন তারই অপেক্ষা ছিল দারোয়ান। গাড়ি কোনো রকম পার্ক করে ছুটতে চলল মেন দরজার পাশে। একবার বেল বাজাতে দরজা খুলে গেল। সারা এবার বেশ খানিক অবাকই হলো। সবকিছু যেন রেডি তার জন্য। মনার মা দাঁত কিরিয়ে পড়ল। আহেন ম্যাডাম। সারা এইদিক ওইদিক তাকিয়ে ভিতরে ঢুকলো। মনার মার মুখে চারিপাশে লেগে থাকা পানির পিক মুছে বলল, ওই হান্ডায় বসেন, ছোট সাহেব এখনই আইয়া পড়ব। সারা বসলো সোফায়। অপরিচিত জায়গা, বেশ অস্বস্তি লাগছে। ছবিকে আশেপাশে দেখছে না, বিড়বিড় করে বলল, আমাকে বোকা বানানো হলো না তো? আবির্ভাব নামছে সিঁড়ি পেয়ে। সারার দিকে তাকিয়ে মুচকি হাসলা। শৈলা কঞ্চি বলল, ওয়েলকাম মিস সিদ্রাতুল সারা আহসান। সারা এবার চমকালো, ফরকালো। বসা থেকে উঠে দাঁড়িয়ে শঙ্কিত গলায় বলল, আপনি? আমি, এটা আমার বাসা।
সারা উদ্বিগ্ন গলায় বলল, ছবি কোথায়? ওকে ডাকুন, আমি ওকে নিতে এসেছি। হুম, মাঝরাতে বাড়ির বউকে তাড়িয়ে দিয়ে এখন এত ব্যস্ত হওয়ার দরকার নাই। এসি চৌধুরী আর যাই হোক আপনাদের মতো অমানুষ নয়, আপনাদের বাড়ির বউকে যথেষ্ট সম্মান দিয়েই রেখেছে। খোঁচা দেওয়া কথাগুলো সারার মোটেও সহ্য হচ্ছে না, তবু নিজের রাগ সংযত করে যথার্থ চেপে বলল, ছবি কোথায়? ছবি ফ্রেশ হয়ে সবে মাত্র বের হচ্ছিল। সারার কণ্ঠস্বর শুনে ছুটে আসলো নিচে, উত্তেজিত কঞ্চে বলল, আপু, বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিল সারা। ছবির হাস্যজল মুখখানা দেখে বুকে জমে থাকা পাথর নিমিষেই গলে পানি হলো, ব্যস্ত কণ্ঠে শুধল, ঠিক আছো তুমি? সারা রাত কোথায় ছিলে? এখানে আসলে কি করে? জানো কত খুঁজেছি তোমাকে। মা তোমার জন্য কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছে। ছবি কাপা কাপা স্বরে বলল, কি হয়েছে মায়ের? তেমন কিছু না, চলো বাড়ি ফিরে চলো। আপু, উনি কি বাড়ি ফিরেছে? সারা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, ভাইয়ার জন্য কোনো উকিল ধরা হয় নাই। বাবা চাচুরা কোনো গুরুত্ব দেখাচ্ছে না এ ব্যাপারে। চলো তোমাকে বাড়িতে রেখে আমি উকিলের কাছে যাব। ছবি চোখে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব দুজনের দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ছবি গলা খাকারি দিয়ে বলল, ভাইয়া। আবির্ভাব এবার নড়ে চড়ে এদিক ওদিক তাকিয়ে বলল, চলো, আমি উকিল ঠিক করেছি, শহরের বেস্ট উকিল। আশা করছি দ্রুত সমস্যার সমাধান পেয়ে যাব আমরা। সারা এবার ঘোর আপত্তি জানালো, কিছুতেই আবির্ভাবের সাহায্য নিবে না। সাহায্য নিয়ে পরে খোটা শুনতে রাজি নয় সে। ছবি অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করলো। দীর্ঘদিন দেশের বাইরে থাকার দরুন দেশের কোনো কিছুই তেমন চিনে না। অয়নের কথা ভেবে আবির্ভাবের সাহায্য নিতে রাজি হলো। থানায় বসে জরুরি ডকুমেন্টস সার্চে ইন্সপেক্টর এজাজ যেভাবে হোক মিথ্যা কেসে ফাঁসিয়ে অয়নের জেল করিয়ে দিতে পারলে শান্তি। চায়ের কাপে মুখ দিতে হাবিলদার মুরাদ ব্যস্ত কঞ্চে বলল, স্যার, মিস্টার এসি চৌধুরী এসেছেন। আকস্মিক এমন সংবাদে চমকালো এজাজ। গরম চায়ের ঠোঁট পুরো বেশ খানিক মৃদু আর্তনাদ করে শঙ্কিত গলায় বলল, কি বলছোটা কি? উনি তো কখনো থানায় আসে না, কাজ থাকলে আমাকে ডেকে পাঠান। আজ হঠাৎ থানায় আসলো কেন? জানি না স্যার, ওনাকে কিভাবে ভিতরে পাঠাবো? ওনাকে ভিতরে পাঠাবে মানে? সোনার ডিম পাড়া হাঁসকে তুমি বাইরে দাঁড় করে রাখছো নাকি? তাড়াতাড়ি যাও, পাঠিয়ে দাও এখানে। আবির্ভাব ঢুকলো থানায়, সাথে উকিল, সারা এবং ছবি। এজাজ ব্যস্ত হয়ে নিজের রুমাল দিয়ে চেয়ার মুছে আবির্ভাবকে দিকে এগিয়ে দিয়ে মাথা নিচু করে বল, স্যার, আপনি কেন থানায় আসতে গেলেন? আমাকে ডেকে পাঠালেই তো চলে যেতাম। আবির্ভাব রাজকীয় ভঙ্গিতে চেয়ারে বসলো, হাতের ইশারায় উকিলকে পেপার এগিয়ে দিতে বলল। উকিল সাহেব দেরি না করে অয়নের জামিনে নোটিশ এগিয়ে দিল ইন্সপেক্টর এজাজের হাতে। নোটিশ হাতে নিতে এজাজের হাস্যজল মুখখানার বদন পাল্টালো। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো আবির্ভাবের দিকে, খানিক হাসার চেষ্টা করে বলল, স্যার, আপনি হঠাৎ একজন কিডন্যাপারকে ছাড়াতে আসলেন কেন? আবির্ভাব চোখ পাকিয়ে তাকালো এজাজের দিকে করে কঞ্চে বলল, সেটা এখনো প্রমাণ হয় নাই। জামিনে নোটিশ পেয়েছো, এখন ছেড়ে দাও ওনাকে। কিন্তু স্যার। আবার কথা বলছো তুমি? এজাজ দমল, মুরাদের দিকে তাকিয়ে বলল, ওনাকে নিয়ে এসো। মুরাদ তালা খুলতে গিয়ে চমকালো। অয়ন সেন্স হারিয়েছে, সারা টর্চার করা হয়েছে, সন্ধ্যা থেকে এক গ্লাস পানি অবধি দেওয়া হয় নাই। ব্যস্ত পায়ে ছুটে এসে ভয়ার্থ কঞ্চে বলল, এজাজ স্যার, উনি তো জ্ঞান হারিয়েছেন। ভয় ছকিল, ডুকরে কেঁদে উঠল ছবি। সারার হাত পা কাঁপছে। শক্ত সমর্থ ভাই তার হঠাৎ এভাবে সেন্স হারালো কেন? আবির্ভাব হিংস্র পশুর ন্যায় খাবড়ে ধরলো এজাজকে, কলার চেপে ধরে হুঙ্কার ছেড়ে বলল, কি করেছিস ওর সাথে? এজাজ কাঁপছে, ভয়ার্থ কঞ্চে বলল, কিছু না স্যার। একদম মিথ্যা বলবি না। কিছু না করলে সেন্সলেস হারালো কিভাবে? আমি জানি না স্যার। ওর কিছু হলে তোর চাকরি আমি খাবো, কথাটা মাথায় ঢুকিয়ে নে। এজাজকে ধাক্কা দিয়ে ফেলে দিল বেশ কিছুটা দূরে। দ্রুত পায়ে সেলের পাশে গিয়ে দাঁড়ালো। বন্দি কারাগারের রক্তাক্ত শরীর পড়ে আছে আবির্ভাবের বুকের মধ্যে। বন্দি কারাগারের রক্তাক্ত শরীরে পড়ে আছে আবির্ভাবের বুকের মধ্যে দুমড়ে মুচড়ে উঠল। এবার ছবির কান্নার তো বেড়েছে, চিৎকার করে কাঁদছে। আবির্ভাব লৌহ কপাট খুলে দ্রুত গিয়ে বসলো অয়নের পাশে। নিথর দেহটাকে টেনে তুলল বুকে, চোখে কোণে জমা পানিটুকু মুছে নিল সবার আড়ালে। দীর্ঘ 17 বছর পর
তার প্রাণ প্রিয় ভাইটাকে এভাবে দেখে নিজে শান্ত রাখা যেন দায়। মুরাদের দিকে তাকিয়ে এক গ্লাস পানি দিতে আদেশ করলো। মুরাদ দ্রুত পায়ে পানি এনে আবির্ভাবের হাতে ধরিয়ে দিল। গ্লাসে হাত ডুবিয়ে কয়েক ফোঁটা পানি অন্যের মুখে ছিটিয়ে দিতে পিটপিট করে চোখ খুলল অয়ন। আবির্ভাবের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দুর্বল শরীরটাকে টেনে তুলে কোনো রকমে উঠে বসলো। চোখ তুলে তাকালো উপরে। সারা এবং ছবি ফুপিয়ে কাঁদছে। খানিক হাসার চেষ্টা করে অস্পষ্ট স্বরে বলল, কাঁদছিস কেন তোরা? আমি কি মরে গেছি নাকি? সারা নিজেকে আটকাতে পারলো না আর দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরলো। কপট রাগ দেখিয়ে বলল, একদম বাজে কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। অয়ন মৃদু হেসে বোনকে বুকে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে বলল, আরে কাঁদে না বনু। ভাই বোনের মেল বন্ধনে হাসলো আবির্ভাব। ফের তাকালো ছবির দিকে। ছবি তখনও হিচকে তুলে কাঁদছে। কিঞ্চিত আশ্চর্য হলো বটে। স্বামীর জন্য এত কিছু করলো অথচ জ্ঞান ফিরে আসায় এত দূরত্ব কেন তাদের মধ্যে? অন্ধকারে ডেকে থাকা ছোট্ট একটা ঘর যেন কোনো মৃত্যুকূপের মতো অনুভূতি। চারপাশে খুটখুট নীরবতা। নিঃশ্বাস ফেলতেও যেন ভয় লাগে। যেবার হাত পা শক্ত করে বাঁধা, চোখে মুখে কাপড়ের শক্ত বাঁধন, গা ছমছমে ঠান্ডা, শরীরে শিরশির করে ছড়িয়ে পড়ছে এক অজানা শঙ্কা। হৃৎপিণ্ডের স্পন্দন যেন বরাবর এই অন্ধকার ঘরে নীরবতাকে বিদীর্ণ করে দিতে চায়। মাথায় হাজারো প্রশ্নের ঝড়। কে তাকে ভয় বন্দি করেছে? এর থেকে মুক্তির উপায় বা কি? কাঠের দরজা খুলে বেশ শব্দ করে। বাইরে থেকে আসা মৃদু আলোর ছটা রূপে প্রবেশ করলো দীর্ঘ দেহী ছায়ামূর্তি। তার প্রতিটি পদক্ষেপ যেন যেবার হৃৎপিণ্ডের ধুকপুকানি আরো তীব্র করে তোল। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসলো জেবার পাশে। চেয়ার টেনে এনে বসলো ঠিক সামনাসামনি। গার দুই দিকে বাঁকিয়ে দাঁত কেলিয়ে টেবিল হাসি দিল। ঠোঁট বাজিয়ে বলল, মিস জেবা, আপনার এই করুণ দশা আমি যে চোখে দেখতে পারছি না। খানিক শব্দ করে হেসে হাত উঁচিয়ে জেবার চোখের কাপড়ের বাঁধনটা খুলে দিল। এক মুহূর্তের মধ্যে আলোর কিঞ্চিত ছটা চোখে পড়ে। জেবা হতবাক হয়ে তাকিয়ে থাকলো লোকটির দিকে। অবিশ্বাসের চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে এক অজানা দুঃস্বপ্নের বাস্তব রূপ। এত সময় মনে হাজারো প্রশ্নের উত্তর তার সামনে, কিন্তু এমন উত্তর তো সে চায় নাই। কথাটা আটকে যাচ্ছে গলায়, ফোঁটা কাটার মতো যেন বিচ্ছে। ঝোঁক গিলে নিল জেবা অবিশ্বাস্য চোখে মুখে। তার সামনে বসা লোকটা যে তারই পরিচিত। কোনো শত্রুতা তো নেই তার সাথে। তবে কেন এই পদক্ষেপ? কেন তাকে এভাবে আচক করলো? কেনই বা এভাবে শাস্তি দিচ্ছে? শহর জুড়ে উত্তাপ করা রোদ, পিচ ঢালা রাস্তা গলে খসে পড়ার উপক্রম। রোদের তোপে দূর থেকে রাস্তা পুরোটা ভেজা মনে হচ্ছে। তারই মধ্যে আবির্ভাবের দামি BMW গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। গাড়ির মধ্যে অবস্থানরত চারজন মানুষের, অথচ কারো মুখে কোনো কথা নেই। আবির্ভাব নিজে ড্রাইভিং করছে, পাশের সিটে বসেছে সারা এবং পেছনের সিটে বসেছে অয়ন এবং ছবি। অয়নের সারা শরীরের রাগে রিরি করছে মাত্র একটা রাত বাড়িতে না থাকায় ছবির সাথে এত কিছু ঘটে গেছে। সেটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। ছবিকে সে স্ত্রী হিসাবে না মানলেও তো তার প্রতি দায়িত্ববোধ অস্বীকার করার উপায় তো নেই। হায়দার মিয়ার হাতে তুলে দেওয়ার সময় অনুরোধের স্বরে বলেছিল, আমার মেয়েকে তোমার বোঝা মনে হলে আমার কাছে রেখে যাও, তবু কোনো কষ্ট দিও না। অয়ন কথাগুলো মনে করে গভীরভাবে দীর্ঘশ্বাস পেল। ছবি পাশে বসে আছে, তার চোখে মুখে বিষণ্ণতা। জেল থেকে বের হওয়ার পর সৌজন্যমূলকভাবে একটা কথাও বলে নাই অয়ন। সে কি এতটাই ফেল না? ড্রাইভিং স্টিয়ারিংয়ে হাত আবির্ভাবের। মন চঞ্চল উদাসীন। চোখ দুটো আপনা আপনি পাশে বসা মানুষের দিকে চলে যাচ্ছে। আবির্ভাব মনে মনে নিজেকে বেশ গালিও দিল। সে তো তাকাতে চাচ্ছে না। আবাদ চোখ দুটো যেন মনের সকল বারণ শুনতে নারাজ। সারা চলছে ঘুমে চোখ দুটো খুলে রাখা দেয়। আবির্ভাব হাত চোখে সেই দিকে তাকে কপাল কুঁচকে নিল। এত যানজট আর গাড়ির শব্দে একটা মানুষের এমন ঘুম পায় কি করে? দীর্ঘশ্বাস ফেলে আবারও গাড়ি চালাতে মন দিল। কয়েক মিনিটের ব্যবধানে সারার মাথা হেলিয়ে পড়লো আবির্ভাবের কাঁধে। কেঁপে উঠলো আবির্ভাব, সারা শরীরে ছাকনি। সে নিজেকে এত কন্ট্রোল করার চেষ্টা করছে, আর এই মেয়ে কিনা তারই এতটা সংস্পর্শে চলে আসলো। ফ্রন্ট মিরর বাঁকিয়ে পেছনে অয়ন আর ছবিকে দেখে নিল একবার। অয়নের মনোযোগ জানলার বাইরে। ছবি ঘাড় হেলিয়ে চিবুক নামিয়ে বসে আছে। আবির্ভাব স্বস্তি নিঃশ্বাস ছাড়ল।
সারাকে নিজের কাছে টেনে এনে ভালোভাবে শুইয়ে দিল। অয়ন ভাবনায় বিভোর। জেবার জন্য বেশ চিন্তা হচ্ছে তার। জেবার প্রতি ভালোবাসা এখনো তাকে পোড়াচ্ছে। না জানি মেয়েটা কোথায় কেমন আছে। নিজেকে নিজে ধিক্কার দিতে মন চাচ্ছে। সেদিন যদি জেবাকে একা না ছেড়ে বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসতো তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। তাদের চলার পথ ভিন্ন হলেও দুজনের ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। গাড়িটি বাইপাস মোড়ে আসতে ভ্রু গুটিয়ে নিল। অগোছালো পাভেল, গায়ের জামাটা কুচকানো, চুলের অবস্থা ছন্নছাড়া। এই অবস্থায় এত সকালে যাচ্ছে কোথায়? জানলা দিয়ে মাথা বের করে পাভেলকে ডাকতে গেলে নিমিষে রিস্কাটা চোখের আড়ালে চলে গেল। ফোন করে যে জানবে তারও উপায় নেই। রাত থেকেই ফোন বন্ধ হয়ে আছে। অয়ন বিরক্ত সুরে চবরকে উচ্চারণ করল। কিছুক্ষণের মধ্যে গাড়িটি আহসান মঞ্জিলের সামনে এসে থামলো। অয়ন গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ছবি তখনও ঠায় বসে আছে। অয়ন কিঞ্চিত সুকুচকে তাকালো ছবির দিকে, মৃদু স্বরে বলল, বের হয়ে আসো। অয়নের কথা যেন কর্ণপুরে পর্যন্ত পৌঁছলো না ছবির, তখনও বসে রইল। অয়ন এবার মৃদু থমকে বলল, কি হলো, বের হচ্ছ না কেন? ছবি সিক্ত ননে তাকালো অয়নের দিকে, কাপা কাপা স্বরে বলল, আমি যাব না, আমাকে গ্রামে পাঠিয়ে দিন। অয়ন দীর্ঘশ্বাস ফেলে ছবির দিকে তাকিয়ে বলল, প্লিজ নেমে আসো, পরে কথা হবে এসব নিয়ে। সারা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আবির্ভাবের বুকে মাথা ঠেকে শুয়ে আছে। আবির্ভাব আর চোখে অয়নের দিকে তাকালো। অয়ন দেখছে কিনা ব্যাপারটা লক্ষ্য করে সারার গায়ে আলতো হাত রাখলো। মৃদু ধাক্কায় সারা কেঁপে উঠল। ধরফড়ি উঠে এদিক ওদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করে নিল। কি লজ্জা, কি কেলেঙ্কারি কাজ করে ফেলেছে সে। মনে মনে নিজেকে বেশ গালি দিয়ে ভিড় করে পড়ল, সরি, আসলে রাতে ঘুম হয় নাই তো, এজন্য কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল করি নাই। আবির্ভাবে ছোটে দুষ্টুমির হাসি ব্যঙ্গ সুরে পড়ল, আসলে আমার মতো হ্যান্ডসাম ছেলের বুকে মাথা রাখার এটা নিনজা টেকনিক। আর অভিনয় চালিয়ে যেতে হবে না, বুঝেছি আমি। বিনয় আর লজ্জাজনক চাহনি বদলে বাঘানির ন্যায় তাকালো সারা। রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে তার, তাতে চেপে পড়ল, অসভ্য অভদ্র লোক কোথাকার, নিজেকে কি ভাবেন আপনি? অসহ্য মানুষ একটা। আবির্ভাব ছুট কামড়ে হাসছে, হাসি থামিয়ে বলল, আরে ম্যাডাম, রাগ করলেন নাকি? আমি কিন্তু কিছু মনে করি নাই। আপনি চাইলে জনম জনম এখানে ঘুমাতে পারেন। সারা এবার অগ্নিদৃষ্টিতে তাকালো আবির্ভাবের দিকে। কথা না বাড়িয়ে শব্দ করে দরজা খুলে বের হয়ে গেল গাড়ি থেকে। অয়ন সারার দিকে তাকালো, মৃদু স্বরে বলল, তুই ছবি কিনে ভেতরে যা, আমি আসছি এখনই। কোথায় যাবে ভাইয়া? কোথাও না, এখানে। ঠিক আছে। ছবি পাশে দাঁড়িয়ে আছে, মাথা ঝুঁকে চিবুক নিচের দিকে নামানো। এই বাড়িতে ফের ঢুকতে আত্মসম্মানে লাগছে তার। কুকুরের মতো যে বাড়ি থেকে বের করে দিল ইচ্ছের বিরুদ্ধে, আবার সেখানে যেতে হচ্ছে। সারা ছবির হাত শক্ত করে ধরল, চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, ভাইয়া আছে এখন, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, ভয় পেও না, এসো আমার সাথে। ছবির মনের কোণে জমানো কষ্টটুকু দূরে ঠেলে সারার পায়ে পা মেলালো। আবির্ভাব গাড়ি স্টার্ট দিতে নিলে অয়ন জানালায় খানিকটা মুখ ঠুকিয়ে বলল, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনাকে। আপনার মহান উদারতার কাছে আমার শুকনো ধন্যবাদটা ফিকে লাগবে। আপনি অনেক বড় উপকার করেছেন আমার। আবির্ভাব সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, অয়ন ইটস ওকে, মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আপনার পরিচয়টা কি জানতে পারি? আমি এসি চৌধুরী, চৌধুরী গ্রুপের ওনার। অয়ন ফ্রি কুচকে নিল, মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিড়বিড় করে বলল, নামটা কেমন চেনা চেনা লাগছে। কিছু বললেন? ওকে, তাহলে আসছি আমি। ভেতরে আসুন না, এক কাপ চা অন্তত খেয়েছেন? আজ নয়, অফিসে কাজ আছে, অন্য একদিন আসবো, এখন আসছি। ঠিক আছে, সাবধানে যাবেন, সময় করে একদিন বাসায় আসবেন। ওকে। আবির্ভাব সৌজন্যমূলক হাসি দিয়ে গাড়ি স্টার্ট করলো। অয়ন তাকিয়ে আছে আবির্ভাবের যাওয়ার পানে। লোকটাকে কেমন চেনা চেনা আর খুব কাছের মনে হচ্ছে। ভাবনার মাঝেই বাড়ির ভেতর থেকে ভেসে এলো চেঁচামেচির আওয়াজ। অয়ন দ্রুত পায়ে ছুটলো বাড়ির দিকে। সদর দরজার সামনে উপর হয়ে পড়ে আছে ছবি। সাহেরা বেগম, অভিক আর শান্তা আহসান দরজার পাশে দাঁড়িয়ে আছে অগ্নিদৃষ্টিতে। অয়ন দ্রুত ছুটে এসে ছবির দুবাহু ধরে টেনে তুললো। অগ্নিঝরা কঞ্চে বলল, কি হচ্ছে এটা? কি তোমরা কি এভাবে ফেলে দিয়েছো কেন? সাহেরা বেগম ব্যস্ত হয়ে বলল, ওরে ধরবি না দাদু ভাই, এ মেয়ে একটা অসতী,
কাল রাতে তোর অনুপস্থিতিতে সারা রাত অন্য পুরুষের লগে কাটাইছে। অহন তোর বাড়ি ফিরে আসার আগে ভালো সেজে আবার বাড়ি চলে আইছে। একদম চুপ। ছবির নামে আর একটা বাজে কথা বললে আমি তোর জিব্বা টেনে ছেড়ে ফেলবো। শান্ত আহসান ফুরুন কেটে বলল, আমরা শুধু বাজে কথা বলি। তোর বউরে জিজ্ঞেস কর কাল রাতে কোথায় ছিল, তাহলে বুঝতে পারবি আমরা সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। ও কোথায় ছিল সেটা পরের বিষয়। আগে তোমরা বলো, আমার অনুপস্থিতিতে ছবিকে বাড়ি থেকে বের করে দেওয়ার সাহস পাও কোথায় তোমরা? সায়রা বেগম আমতা আমতা করছে। শান্ত আহসান তুতলিয়ে বলল, এই মেয়ে একটা অলক্ষী। আমাদের জীবনে আসার পর থেকে নানান ঝামেলা লেগে আছে। তোর বিপদের সময় অভিক রাগ করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আর দেখ এই মেয়ের পেটে পেটে এত কিছু, দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এদিকে পুরো মাছ গিলে খেতে পারে। কেমন অন্য একজনকে এক রাতের ব্যবধানে পটিয়েও ফেলেছে। রূপ দেখিয়ে সব পুরুষের মাথা খেয়ে ফেলতে পারে এই মেয়ে। একদম বাজে কথা বলবে না চম্বু। ছবিকে নিয়ে তোমাদের সমস্যা থাকলে বলো, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ওকে নিয়ে। উপরে ঘরদোর গোছাচ্ছিল সাহানারা। বাইরে চেঁচামেচি আওয়াজ কানে যেতে ছুটে আসলো নিচে। অয়নকে চোখে পড়তে আনন্দে নেচে উঠল মায়ের মন। অয়নকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, অয়ন ঠিক আছিস তুই বাবা? নির্লিপ্ত কণ্ঠে বলল, ঠিক আছে আমি। সাহানার এবার দুপড়ে কেঁদে উঠল। কান্না জড়িত কণ্ঠে বলল, আমি পারি নাই রে বাবা তোর আমানতকে রক্ষা করতে। ওরা ছবিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অয়ন মাকে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হমা, ছবির কিছু হয়নি। ছবি অয়নের পেছনে দাঁড়িয়ে থাকায় সাহানারা চোখে পড়ে নাই। খানিকটা এগিয়ে আসতে এবার ছবিকে দেখতে পেল। অয়নকে ছেড়ে ছবিকে জড়িয়ে ধরল সাহানারা। মুখে অগণিত চুমু দিয়ে ভেজা কণ্ঠে বলল, ছবি মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। পরপর এত কিছু ঘটে যাওয়ার পর যেন বাকরুদ্ধ হয়ে গেছে। অরুণিমা পাশে এসে দাঁড়ালো, মৃদু স্বরে বলল, আম্মা পরে কথা বলবেন, এখন ওদের ভেতরে আসতে দিন আগে। সাহানারা সম্বিত ফিরল এবার। ব্যস্ত কণ্ঠে বলল, সারা রাত কোথায় ছিলি তুই মা? আয় তোরা আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, তারপর সবটা শোনা যাবে। দাঁড়াও, ওই মেয়েকে নিয়ে ভিতরে আসতে পারবে না তোমরা। আহসান মঞ্জিলে কোনো নষ্টামের জায়গা নেই। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দাও ওকে। বেশ তেজি কণ্ঠে এক নাগারে কথাগুলো বলে থামলো অভিক। গর্জে উঠল এবার অয়ন সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে বলল, ছবির নামে আর একটা বাজে কথা বলে দেখ, তোর কথা বলার শক্তিটুকু আমি কিনে নেব। কি করবি তুই? এই নষ্টা মেয়ে এত খুশি করে দিল যে বাড়ির সম্মানের কথা মাথায় আসছে না একবারও। সদর দরজার পাশে রাখা শক্ত বাঁশের খণ্ড হাতে তুলে নিল অয়ন। সজোরে লাথি দিল অভিকের বুক বরাবর। আকস্মিক এমন আক্রমণে বেশ খানিক দূরে ছিটকে পড়ল অভিক। ফের ওঠার সময় না দিয়ে পাশ দিয়ে বেশ কয়েকবার আঘাতই করল অয়ন। গলায় লাঠি ঠেকিয়ে চুল খামচে ধরে যাতে ধরছিবে বলল, বারবার বলেছিলাম আমাকে খেপাবি না, মেরে হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। নিজের চরিত্র সবসময় অন্যের সাথে গলিয়ে ফেলিস কেন? সময় থাকতে নিজেকে শুধরে নে। আজ টিজার দেখিয়েছে, নেক্সট ছবিকে নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করলে পুরো ফিল্ম দেখিয়ে ছাড়বো তোকে। অভি খাপাচ্ছে, কথা বলার শক্তিটুকু হারিয়েছে। মুখ দিয়ে লালার সাথে রক্ত বের হচ্ছে। অয়ন চুল ছেড়ে মাটিতে ফেলে দিল অভিককে। অভিকের শরীর মারিয়ে কাউকে তোয়াক্কা না করে ছবির হাত ধরে শক্ত করে চেপেদের বাড়ির ভেতরে প্রবেশ করল। ছবি তাকালো অয়নের দিকে। তার জন্য বারবার বাড়ির সবার সাথে লড়াই করতে হচ্ছে অয়নকে। দুর্বল শরীর নিয়ে এত ধকল নিশ্চয়ই বেশ ক্লান্ত। অয়ন বজ্র মায়া হলো ছবি। অয়নের মুখে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন, রক্ত শুকিয়ে কালছিটে দাগ পড়ে আছে। রুমে ঢুকতে ছবি ছুটলো ফার্স্ট এড বক্স আনতে। অয়ন তৎক্ষণাৎ শক্ত করে চেপে ধরল ছবির হাত। খানিক নিজের কাছে টেনে এনে আলতো হাতে ছবির চোখের পানিটুকু মুছে দিল। দুই গালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেল। মিহি কণ্ঠে বলল, আমার যাই হয়েছে, এই বাড়ি ছেড়ে এক পাও নড়বে না তুমি। মনে রাখবে তুমি আহসান অয়নের বিয়ে করা স্ত্রী। এবারের বাকি বইয়ের মতো তোমার অধিকার আছে এখানে থাকার। নিজেকে দুর্বল ভাববে না কখনো। নিজের অধিকার নিজে আদায় করে নেবে সবসময়। তুমি নিজেকে যত দুর্বল ভাববে সবাই তোমাকে আঘাত করার সুযোগ খুঁজবে। ছবির চোখ ঝাপসা হয়ে উঠল। অশ্রু বাদ সাধল না, গড়িয়ে পড়ল উষ্ঠ কুঞ্চনে। অয়ন ব্যস্ত হলো চোখের পানি মুছিয়ে দিয়ে। ছবি সেই সুযোগ না দিয়ে আচমকায় জড়িয়ে ধরল অয়নকে। ভরকে গেল অয়ন। মৃদু আর্তনাদ করে বলল, এই মেয়ে আমাকে মেরে ফেলে ধান্দা করছো নাকি? কতবার বলেছে তোমাকে স্ত্রী হিসেবে মানি না।
একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না প্লিজ। ছবি দ্রুত ছাড়লো অয়নকে, খানিক দূরে দাঁড়িয়ে ভেঙচি কেটে বলল। অয়ন আমিও আপনাকে স্বামী হিসেবে মানি না। নিঃশব্দ হাসল, তোয়ালে হাতে নিয়ে ছুটলো ওয়াশরুমের দিকে। ছবিকে তাড়া দিয়ে বলল। প্লিজ সে যেন রুমে খাবার পাই।